স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন এই প্রসঙ্গে। এবং দর্শক, তার আগে আপনাদের একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে সাংবিধানিক প্রক্রিয়ার নিয়ম কানুন অক্ষরে অক্ষরে মেনে বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আমরা মূলত আজকে এই প্রসঙ্গেই কথা বলবো এবং কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান, এবং আমার ডান পাশে রয়েছেন কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপক পরিচালক ও প্রধান সম্পাদক। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, যেটা বলছিলাম যে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, এটি বলেছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আমি আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর নুরুল আমিন আপনাকে দিয়ে, যে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে এলেই সব থেকে আগে যে বিতর্কটা চলে আসে সেটা হচ্ছে দলীয় প্রতীক বনাম নির্দলীয় নির্বাচন, তারপর বর্তমান তারেক রহমান সরকারের উপর রাজনৈতিক দলগুলোর আস্থা, জনগণের আস্থা ইত্যাদি প্রসঙ্গ। কিন্তু মূল যে জায়গাটা সেটা ধরে যদি আমরা একটু আগাতে চাই, আপনার বিশ্লেষণ শুনতে চাই যে স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় রাজনীতির সম্প্রসারণ ঘটাবে, নাকি স্থানীয় মানুষের সমস্যা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচন হবে বা হওয়া উচিত? আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে? আপনাকে অনেক ধন্যবাদ। যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে গণতন্ত্রের উপরে ভিত্তি করে সাধারণত প্রশ্নটি করেছেন। স্থানীয় সরকার হচ্ছে প্রকৃতপক্ষে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটি অপরিহার্য বিষয়। তার কারণ গণতন্ত্রে আমরা দেখব ওটাই সবচেয়ে টেকসই হয় সমস্ত দেশগুলোতে যেখানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার যখন হবে তখন দেখা যাবে যে ক্ষমতা একজনের হাতে থাকবে না এবং স্বৈরাচার সৃষ্টি হবে না। এবং এটি পশ্চিমা দেশে যখন গণতন্ত্র হাঁটি হাঁটি পা করে শুরু করেছে তখনই স্টেপ বাই স্টেপ আমরা দেখব এই পদ্ধতিগুলি এসেছে। আর আমার দেশে প্রকৃতপক্ষে স্থানীয় সরকার নির্বাচনটা অনেকাংশে দেখা যায় ইনক্লুসিভ, ফ্রি, ফেয়ার হয় না। কেন? বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে গোষ্ঠী দ্বন্দ্ব এমন প্রকট রূপ ধারণ করে যে সেখানে দেখা যায় গণতান্ত্রিক প্রক্রিয়াটা অর্থাৎ নির্বাচনের যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই ব্যাহত হয়। এবং আপনি দেখবেন সবচেয়ে বেশি লোক হয় অর্থাৎ মানুষ হত্যা হয় সাধারণত লোকাল গভর্নমেন্ট নির্বাচনে আমরা দেখব, অর্থাৎ সেখানে কিন্তু আপনি ইন্টারেস্টিং ব্যাপার আছে। যে প্রশ্নটি আপনি করছেন এটা আমি উত্তর দিয়ে দিচ্ছি আলোচনার মধ্যেই। ইন্টারেস্টিং ব্যাপার আছে, মনে করেন দলীয় প্রার্থী হলে অনেক সময় দেখা দেয় ওই দলীয় প্রার্থীকে ওই দলের লোকটা ভোট দেয় না কেন, এই লোকাল যেই ব্যাপারটার উপর ভিত্তি করে ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক বিভাজন চলে আসছে কিনা, গোষ্ঠীদ্বন্দ্ব আছে, গোষ্ঠী স্বার্থ আছে, তারপরে লোকাল ইন্টারেস্ট আছে, বিভিন্ন দিকগুলো আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় বর্তমান সরকার জনাব তারেক রহমান সাহেবের সরকার সুন্দর একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, অর্থাৎ এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। কারণ দলীয় প্রতীক থাকলে হয় কি, ওই প্রার্থীকে জয়লাভ করার জন্য যে কোনো প্রকারই তারা জয়লাভ করাতে চায়, তখন দেখা যায় আপনার বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অর্থাৎ লোক হয় তখন বেশি হয়। আর প্রকৃতপক্ষে লোকাল গভর্নমেন্ট নির্বাচনে যদি দলীয় প্রতীক থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন হয় না এবং গণতন্ত্র টেকসই হয় না, শক্তিশালী হয় না। সেটা আমরা দেখছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে নির্বাচনগুলি দলীয় প্রতীকে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে কিছুদিনের মধ্যেই, আমাদের লোকাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রিতে যার হাতে ন্যস্ত হয়েছে ডক্টর মঈন খান সাহেব, তিনি বলছেন আজকে যথাসময় হবে। যথাসময় মানে যথাসময় কিন্তু একটা ইটস এ ভেরি ভেগ টার্ম। যথাসময় কখন যথাসময়, সেটা কি 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে? ভেরি গুড, এটা ক্লিয়ার করে দেওয়া উচিত হবে। সেটা আগে মির্জা ফখরুল ইসলাম সাহেব ক্লিয়ার করে দিয়েছিলেন, প্রথম সেপ্টেম্বর অক্টোবর দিয়েছিলেন, পরে বললেন যে জানুয়ারি থেকে শুরু করে এই ফিসক্যাল ইয়ারে আমরা শেষ করব। সেই ক্ষেত্রে ভালো হয়, কারণ নির্বাচনটা আমাদের দেশে সাধারণত লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা শীতকালে হয়। শীতকালে হলে অনেক ভালো আছে, কারণ সুষ্ঠু অবস্থা থাকে। বর্ষাকালে হলে যাতায়াতের অবস্থা খারাপ হয়। সেই ক্ষেত্রে আমরা দেখব সিদ্ধান্তটি ভালোই হবে। এখন আসলটি হবে আইন শৃঙ্খলা বাহিনীর
রোলটা কি হবে সেই সময় এই বিষয়গুলো দেখতে হবে সরকারের। কারণ আসল হবে নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আবার দেখব আগের সরকারের মতো আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে যে এই সরকার খুব সম্ভবত সুষ্ঠু নির্বাচন দিতে পারছে না। ফলশ্রুতিতে আমার মনে হয় যাত্রা যেটু শুরু করেছে এটি শুভ হোক, এই কামনায় আমরা করি। আমরা আশা রাখি শুভ যাত্রা হবে। নিশ্চয়ই অধ্যাপক ডক্টর নুরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। এই পর্যায়ে কামাল উদ্দিন সবুজ ভাই, আপনার কাছে জানতে চাই আপনি আসলে কি দেখতে পান, যেটা অধ্যাপক ডক্টর নুরুল আমিন বললেন যে গণতন্ত্রকে শক্তিশালী করার একটি অপরিহার্য মাধ্যম বলা যেতে পারে স্থানীয় সরকার নির্বাচনকে। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা ভূমিকার কথাও তিনি তুলে ধরলেন যে অন্যতম একটি ভূমিকা পালন করতে হবে আসলে। আর বিশেষ করে আমরা যদি এভাবে দেখি যে তারেক রহমানের উপর, সরকারের উপর রাজনৈতিক দলগুলো যে আস্থা বর্তমানে রয়েছে, যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসলে সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে রাজনৈতিক দলগুলো আসলে এটা কতটা গ্রহণ করেছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। প্রথমে হচ্ছে আমরা জানি যে 2008 থেকে 2024 পর্যন্ত তো বাংলাদেশে আর কোনো জাতীয় নির্বাচনও হয় নাই সেই অর্থে, এবং স্থানীয় সরকার নির্বাচনগুলিও হয় নাই, এবং সবগুলোই একতরফাভাবে হয়ে গিয়েছিল। তখনকার যে ক্ষমতাসীন দল ছিলেন তারা সব কিছুই দলীয়করণের মাধ্যমে নিজের দলের লোকদেরকে তারা জিতিয়ে নিয়েছে এবং যেভাবে বিভাগ, এবং অন্য কোনো দলের তেমন কোনো পার্টিসিপেশনও ছিল না। এখন কথা হচ্ছে যে আজকে 2024-এর 5ই আগস্টের পরে যে আমরা যে নতুন যে অধ্যায় শুরু হয়েছে, এটা আমরা জানি যে একটা জাতীয় নির্বাচন যেটা হয়েছে গত ফেব্রুয়ারিতে, এর মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছেন, এবং ওনারা আজকে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রী এবং নবনিযুক্ত উনি গত শুক্রবারে শপথ নিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। এর আগেও উনি মন্ত্রী ছিলেন, অন্য মন্ত্রণালয়ে ছিলেন, এটা ওনার জন্য নতুন মন্ত্রণালয়। উনি বলেছেন যে সাংবিধানিক সব রীতিনীতি মেনে নির্বাচন হবে। দেখেন, স্থানীয় সরকার নির্বাচনটা তো জাতীয় নির্বাচনের মতো না। আমরা অতীতের ইতিহাসগুলি দেখলে দেখতাম যে একসময় স্থানীয় সরকার নির্বাচনে আপনার তেমন দলীয় বিষয়গুলো থাকতো না। এলাকায় আপনার ভালো লোক কারা, মানে কারা অনেক বেশি জনগণকে সেবা দিতে পারবে, কারা অনেক বেশি জনগণের সঙ্গে সম্পৃক্ত, জনগণের পাশে দাঁড়াবে তাদের বিপদে আপদে সুখে দুঃখে, এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলি হতো। কিন্তু গত কয়েক বছর 15 সেগুলো আমরা দেখতে পাইনি। আমরা যদি সেই ধারায় ফিরে আসার একটু আমরা লক্ষণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে দলীয় ভিত্তিতে হবে না এই ধরনের একটা কথা। যদি না হয় সেটা একদিক দিয়ে ভালো, যদি এরকম সিদ্ধান্ত হয়। সহজ ভাই, আমি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই যে আমরা যদি ধরে নেই সরকার যদি দলীয় প্রতীক বাতিল করলো কিংবা নির্বাচনী ব্যবস্থা সংস্কার করলো, সেক্ষেত্রে আমাদের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি এটিকে প্রতিযোগিতার একটি সুযোগ হিসেবে নেবে কিনা বা দেখবে কিনা, আপনার কি মনে হয়? না, প্রতিযোগিতা তো হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যতই বলি না কেন, আপনার স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হয় না, এবং স্থানীয় সরকার নির্বাচন আমি যে কথা বলছিলাম নানাভাবে, কিন্তু এটা কিন্তু গত 15-20 বছর বা 25 বছর ধরে এটা কিন্তু এটার মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়েছে। আপনি দলীয় প্রতীকে না দিলেও এটার মধ্যে একটা দলীয় ব্যাপার চলে আসতেও পারে। আবার মনে করেন যদি এলাকার মানুষ তো সবাইকে চিনে, ওখানে তো রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক দল যারা সমর্থন করেন এরকম অনেকেই দাঁড়াবে। তো যদি দাঁড়ায় এদেরকে সবাই চিনে, এবং যদি বিষয়টা এমন হয় যে একটি পার্টিকুলার দলের থেকে একাধিক প্রার্থী আপনার নির্বাচনে কন্টেস্ট করছে, তাহলে তো সেই ভোটগুলি ভাগ হয়ে যাবে। এবং সেটা শুধু এখন বর্তমানে যারা ক্ষমতায় আছেন, বিএনপির কথা বলছি, এর বাইরেও যারা অন্যান্য আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন, সেই দলের প্রার্থীরাও আমার ধারণা এখানে পার্টিসিপেট করবে। তো কাজেই সেখানে যদি সরকার, মানে বিএনপির কথা বলছি, যদি বিএনপি পার্টি হিসেবে যদি ওনারা মাঠটা যদি এভাবে, জানি না এখন তো কোনো সিদ্ধান্ত হয় না, ছেড়ে দেন যে যার যার মতো করে নির্বাচন করতে পারবেন, সেটা এক ধরনের হবে। আর যদি বিষয়টা যদি এরকম না হয়ে যে দলীয় প্রতীকে না হলেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দলীয় একজনকে সমর্থন করে দিল, প্রত্যক্ষ বা পরোক্ষ, এখনো কোনো সিদ্ধান্ত হয় না, আমি একটা তর্কের খাতিরে বলছি, তাহলে সেটার আবার নির্বাচনের কেমিস্ট্রিটা ভিন্ন হবে। সেই ক্ষেত্রে যে যারা এখন বিরোধী দলে আছে, জামাত ইসলাম বা অন্যান্য আরও রাজনৈতিক দল যারা আছে, তারাও নিশ্চয়ই এমনও হতে পারে যে আনঅফিসিয়াল অ্যালায়েন্সও করতে পারে, আনঅফিসিয়াল হতে পারে। আবার অ্যালায়েন্স না হয়ে মনে করেন আপনার
আলাদাভাবে দাঁড়াতে পারে। আমরা যেটা চাইবো যে আমরা জানি যে সংবিধানে একটি কথা আছে যে সমাজ প্রত্যেকটা স্তরে যদি আপনার নির্বাচনগুলি মানে জনপ্রতিনিধি নির্বাচিত হয় মানে একদম তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত, তাহলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়, এটা আমরা বলি এবং এটা আমরা জানি। কিন্তু আমরা এটাকে সত্যিকার অর্থে কার্যকরভাবে বাংলাদেশের প্রতিষ্ঠিত করার জন্য যে 15-20 বছর আমরা একটা যে শাসন দেখেছি সেটা তো হয় না। এখন এটা থেকে বেরিয়ে এসে এটা যদি যে যাত্রা শুরু হলো, এর মাধ্যমে এই জিনিসটা হোক। কারণ আমরাও ভোটারদেরকে আহ্বান জানাবো তারাও যেন এমন লোকই পছন্দ করেন যারা নির্লোভভাবে থেকে, যারা সৎভাবে থেকে এবং দরকার হলে নিজের পকেটের পয়সা খরচ করে মানুষের পাশে দাঁড়াবে। আর সেটা না হয়ে যদি আমি একটা পদ পেলাম, আমি চেয়ারম্যান নির্বাচিত হলাম, উপজেলা নির্বাচিত হলাম, মানে এটাকে আমি ক্যাপিটালাইজ করে আমি আমার নিজের ভাগ্য পরিবর্তনের কাজে ব্যবহার করলাম, সেই কথা সেটা মনে হয় এগুলো অনেক আলোচনা হচ্ছে, সেই জায়গা থেকে মনে হয় ফিরে আসার সময় এসেছে এবং সেভাবেই নির্বাচনটা হওয়া উচিত। তাহলেই সত্যিকার অর্থে মানুষ যে গণতন্ত্রের কথা বলতে পাবে এবং সেবাটাও পাবে। আমি মনে করি সেখানে রাজনৈতিক দল যারা আছেন তাদের দলের লোক থাকতে পারে, অসুবিধা নেই, তাদের দলের তো অনেক ভালো লোকও আছেন, তারা যাতে সেই নির্বাচনগুলি করেন, মানুষ যাতে ভালো জনপ্রতিনিধি পান, ভালো জনপ্রতিনিধি পান তৃণমূল থেকে একদম কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত, তাহলে তো গণতন্ত্রের ভিত এমনি শক্তিশালী হবে। গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রকে ধারণ করে, অ্যাট দ্য সেম টাইম তারা যদি সৎ হন, তারা যদি দুর্নীতিমুক্তি থাকতে পারেন, যেটা বাংলাদেশের একটা অন্যতম প্রধান সমস্যা, জাতীয় সমস্যা, তাহলে আমাদের বাংলাদেশ ডেফিনেটলি অনেক এগিয়ে যাবে। অর্থাৎ মূল কথা নির্বাচন করলেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় কিনা এটি নিয়ে আসতে চাই আপনার কাছে। তবে আমি এ পর্যায়ে অধ্যাপক ডক্টর নুরুল আমিন আপনার কাছে জানতে চাই যে তাহলে কি প্রশ্ন আসছে কিনা যে স্থানীয় সরকারকে যদি আমরা বাস্তব ক্ষমতা, অর্থ, প্রশাসনিক স্বাধীনতা যদি দিয়ে দেই, ওই একই প্রশ্ন যে আসলে নির্বাচন করলে কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় কিনা, আপনার দৃষ্টিতে কি বলে? আসলে আমার দেশে সাধারণত লোকাল গভর্নমেন্টকে আপনার স্বাধীনতা দেওয়া হয় না। বিশেষ করে লোকাল গভর্নমেন্টকে আমরা দেখবো পাশ্চাত্য দেশগুলোতে লোকাল গভর্নমেন্ট স্বাধীনতা পায় তার কর্মকাণ্ডে। আমাদের এখানে দেখবো যেমন দেখবেন বিশেষ করে লোকাল গভর্নমেন্টের কর্মকাণ্ডগুলি আমাদের পার্লামেন্ট মেম্বার অনেক সময় হস্তক্ষেপ করে ফেলে। এখান থেকে সরকারের সিদ্ধান্ত, সরকারের উপর নির্ভর হবে তার পলিসিটাকে, এখান থেকে সরকার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের যে আসল ব্যাপারটি হচ্ছে মেম্বার অফ দ্য পার্লামেন্টের আসল করণীয় হচ্ছে লেজিসলেটিভ যে পাওয়ারটা, অথবা সেখানে তারা তাদের ক্ষমতাটাকে প্রয়োগ করবেন এবং তারা কন্ট্রিবিউট করবেন আইন কিভাবে প্রণয়ন করতে হয়, কিভাবে কি এটিকে। কিন্তু আমাদের হচ্ছে কি, বিশেষ করে দেখবো আমরা বাংলাদেশে আদি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সেগুলোতে দেখবো যে লোকাল গভর্নমেন্ট প্রকৃতপক্ষে স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাহলে মৌখিকভাবে তো কনস্টিটিউশনে শুধু লেখা থাকে ডিসেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না। আমার মনে হয় তারেক রহমান সাহেব নতুনভাবে চিন্তা চেতনা শুরু করছেন, হয়তো বা এদিকে অগ্রসর হবেন। সেই তাহলে তো ক্ষেত্রে এখানে আস্থার জায়গায় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে স্থানীয় সরকারের হাতে বাস্তব ক্ষমতা দেওয়া হবে কিনা আদৌ। হ্যাঁ, সেটাই দেখতে হবে যে ক্ষমতা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় তত সাকসেসফুল হবে না। যেমন মনে করেন আপনার লোকাল গভর্নমেন্টের আয় ব্যয়ের যে ব্যাপারটা, এটাও তাদের হাতে দিয়ে দেওয়া উচিত হবে। হ্যাঁ, ন্যাশনাল লেভেলে ন্যাশনাল গভর্নমেন্ট তদারকি করবে। আমাদের রাষ্ট্রবিজ্ঞানে যে বিষয়ে আমরা সাধারণত ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকি, সেইখানে তদারকি করবে। আর দেখবেন আপনি যে সমস্ত দেশগুলো সামন্তবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত, ওই দেশগুলোতে কিন্তু লোকাল গভর্নমেন্ট ফাংশন করতে পারে না। তার কারণ হচ্ছে ওই যে একটা লোকাল আধিপত্য যেটা, সেইটা সাধারণত পলিটিক্যাল পার্টি হাতছাড়া করতে চায় না। যার ফলে হচ্ছে আমাদের দেশগুলো, শুধু বাংলাদেশ না, ইভেন আমরা দেখব ভারত সাধারণত গণতন্ত্র নিয়ে অহংকার করে, সেখানেও আমরা দেখব এটি এনজয় করতে পারে না। ফলশ্রুতিতে গণতন্ত্রের বিকাশ হয় না। কারণ গণতন্ত্র হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার যদি একজনের হাতে থাকে, যেটা আমরা সংজ্ঞায়িত করে থাকি, পাওয়ার করাপস, অ্যাবসলিউট পাওয়ার করাপস অ্যাবসলিউটলি। তাহলে নিরঙ্কুশ ক্ষমতা থাকলে সে করাপশনটা তার বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই লোকাল গভর্নমেন্টের সাথে যেন আবার ডিসেন্ট্রালাইজেশন করাপশনটা না হয়। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময় যেমন আমরা কি দেখব, কেন্দ্র থেকে করাপশন একদম লোকাল গভর্নমেন্টে চলে গিয়েছিল। সেই ক্ষেত্রে আসল কাজ হবে আপনার এমন কিছু আইন প্রণয়ন করা
যেখানে লোকাল গভর্নমেন্ট থেকে সুন্দর নেতৃত্ব আমরা পাবো। অর্থাৎ লোকাল গভর্নমেন্ট থেকে কিন্তু নেতৃত্বের বিকাশ হয়। সাধারণত লিডারশিপ সাধারণত তৈরি করা যায় না, ধীরে ধীরে গ্রো করে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে সেই নির্বাচনগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এবং যে প্রশ্নটি আপনি করেছেন সেখানে আমরা দেখব যে নির্বাচনের সময় বিশেষ করে রাজনৈতিক দলগুলি যদিও বলে আমরা প্রতীক দেব না, হস্তক্ষেপ করব না, কিন্তু দেখা যাবে রাজনৈতিক দলগুলো যদি একই ইউনিয়নে মনে করেন দুজন চেয়ারম্যান দাঁড়ায়, সে সিদ্ধান্ত গ্রহণ করবে উপর থেকে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে, তোমরা যেই লোকটা বেশি জনপ্রিয় তাকে দাও, অন্যজনকে বসিয়ে দাও। তো এই ক্ষেত্রে বিশেষ করে আমার মনে হয় অগ্রণী ভূমিকা পালন করতে চাবে জামাত ইসলাম, কারণ জামাত ইসলাম হচ্ছে ক্যাডার বেসড পলিটিক্যাল পার্টি এবং তারা যেই আদেশ প্রদান করবে সেটাই কিন্তু কর্মীরা মেনে নেবে। আর এই লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা জামাত ইসলাম অত্যন্ত গুরুত্ব সহকারে নেবে, কারণ তারা 3-4টি আসন থেকে যেখানে প্রায় 68 আসন পেয়েছে, সেই ক্ষেত্রে তারা মনে করবে লোকাল গভর্নমেন্টে তৃণমূলে যদি আমি আমার পার্টির ভিত্তিটি শক্তিশালী করতে পারি তাহলে নেক্সটে হয়তো আমি ভালো করব। ফলশ্রুতিতে এখানে এই বিষয়টা আবার দেখা যেতে পারে যে ওই ক্যান্ডিডেটকে জয়লাভ করার জন্য সাধারণত ওই যে কথা আমি আগে বলছি, মারামারিটা বেশি লেগে যেতে পারে, লক্ষ্য হতে পারে। এবং সরকারকে লক্ষ্য রাখতে হবে যেন এই গভর্নমেন্টটা এই নির্বাচনটা যেন আবার কন্ট্রোভার্সির কোনো সৃষ্টি না আবারও হয়। আসবো আপনার কাছে, জনগণের আস্থা নিয়েও আসতে চাই, একটু পরিষ্কার হতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে কামাল উদ্দিন সবুজ ভাই আপনার কাছে জানতে চাই যে আমরা এর বিরতিতে যাবার আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা যদি আমরা পয়েন্ট আউট আকারে তুলে ধরতে চাই, যে স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে বিতর্ক মূলত স্থানীয় পর্যায়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জায়গাটা, নির্বাচন কমিশন আইনের সংস্কার, এবং যেটা হচ্ছে আমাদের এলজিআরডি মন্ত্রী বলেছেন যে যথাসময় নির্বাচন। এক্ষেত্রে আমরা যদি এভাবে প্রশ্নটা করতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানের পর মানুষ তো শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, রাষ্ট্র ও প্রতিষ্ঠানেরও পরিবর্তন চেয়েছে। সেই ক্ষেত্রে জনপ্রত্যাশা পূরণে এই স্থানীয় সরকার নির্বাচন এবারের কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? প্রথমত হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হয়েছে, এটা একটা প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হতে পারে যে এই নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অবাধভাবে হয়েছে দীর্ঘদিন পরে বাংলাদেশে, এবং সেখানে কোনো আপনার আইন শৃঙ্খলা কোনো অবনতি ঘটেনি এবং মানুষও মারা যায়নি। এটা কিন্তু অত্যন্ত একটা আমাদের জন্য একটা সুখকর দিক। তো আমরা চাইবো যে স্থানীয় সরকার নির্বাচনটাও খুব বিতর্কর মধ্যে না পড়ে, যেটার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে যারা নির্বাচন করবে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কোনো প্রতিহিংসা থাকবে না, এবং সেখানের মধ্য দিয়ে যেটা আমি বলছিলাম তৃণমূলের থেকে যে কেন্দ্রীয় পর্যন্ত নেতৃত্বটা কিন্তু দেখেন তৃণমূল থেকে কিন্তু তৈরি হয় কিন্তু অনেক নেতৃত্ব, যেগুলো পরবর্তী পর্যায়ে বিভিন্ন ধাপে ধাপে অনেকে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত যায়। তো সেই সুযোগটা দেওয়ার জন্য শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হওয়াটা খুবই জরুরি। এখানে যে জিনিসটা আশার আলো আমাদের মাঝে আছে সেটা হচ্ছে যে বর্তমান সরকার তারা বিশ্বাস করেন নিশ্চয়ই, যদি তারা একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, তারা নির্বাচনটা দিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু এই নির্বাচনটাকে আপনার গ্রহণযোগ্য করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা ওনারা করবেন। এই কারণেই করবেন, এটা করতে পারলে ওনাদের রাজনৈতিক মাইলেজও আছে, কিন্তু যে পরবর্তীতে তারা তো আবার মানুষের কাছে ফেস করে আবার জাতীয় সংসদ নির্বাচনে যেতে হবে, একটা নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত থাকলে। তো কাজেই যেই সংস্কারের দরকার, যেটা এখনো ক্লিয়ার, এখনো তো আস্তে আস্তে হবে, যেগুলো নির্বাচন কমিশন যেগুলো করবে, যে স্থানীয় সরকার, যেটার মধ্যে যে অনেকে আমরা বলছি যে অনেক সময় স্থানীয় সরকারে যারা প্রতিদিন নির্বাচিত হন তারা ঠিকমতো তাদের ফাংশন করতে পারেন না, যারা উপর থেকে যারা আপনার সংসদ সদস্য নির্বাচিত হন তারা অনেক ক্ষেত্রে এগুলো নানাভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এগুলোকে প্রভাবিত করে, এবং অনেক সময় দেখা যায় এগুলো আপনার এক ধরনের গোলযোগেরও সৃষ্টি করে। কাজে আমার মনে হয় এখানে একটা সংস্কারের মধ্য দিয়ে যেটা নির্বাচন কমিশন করবেন, নিশ্চয়ই এখানে আলোচনা হবে, অনেক রাজনৈতিক দলগুলোর সঙ্গে হবে, একটা
বেঞ্চমার্ক করে দেওয়া উচিত, যাতে যারা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত হবেন, সেটা উপজেলা হোক, আপনার ইউনিয়ন পরিষদ হয়, আমরা জানি যে লেয়ারগুলি আছে, মেয়র, পৌরসভাগুলোতে, সেই জায়গাগুলোতে তারাও যাতে এমনভাবে কাজ করতে পারে, তাদেরও কিছু আপনার স্বকীয়তা থাকবে, তাদের কিছু স্বাধীনতা থাকবে, আবার তারাও তাদের মধ্যে জবাবদিহিতাও নিশ্চিত করার জন্য রেগুলেশন থাকতে হবে, না তারাও তো না হলে সীমা অতিক্রম যাতে না করে, এইটার মধ্যে একটা ব্যালেন্স করারও দরকার আছে। তো কাজেই এই জায়গাটা আমি মনে করি যে বিভিন্ন পর্যায়ে স্থানীয় সরকারের যে আগামী যে নির্বাচন, এটা আপনার গণতন্ত্রের ভিতকে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, যে এটা মানুষের আশা আকাঙ্ক্ষা বা মানে এটাকে কতটুকু প্রতিফলিত করতে পারবে, এটা ততটুকুই প্রতিফলিত করতে পারবে। এখানে জনগণের একটা বড় ধরনের ভূমিকা আছে, তাদেরকেও কিন্তু আমি যে কথা বলছিলাম বারবারই, এমন গ্রহণযোগ্য আজকে মানে আপনার লোক নির্বাচিত করা উচিত, বিশেষ করে স্থানীয় সরকার পর্যায়ে, যাদের মধ্যে সত্যিকার অর্থে সেই নেতৃত্বের গুণাবলী আছে, সত্যিকার অর্থে সেই সততা আছে, এবং মানুষকে অনেক বেশি সেবা প্রদান করতে পারবে, মানুষের সাথে থাকবে। তারা শুধু নিজেদের অবস্থানকে, নিজেদের রাজনৈতিক অবস্থান বলি, নিজেদের আপনার লিডারশিপের অবস্থান বলি, সেটাকে একটা সিঁড়ি হিসেবে নেওয়ার জন্য যাতে সেটা তারা মনে না করেন, তাহলেই কিন্তু গণতন্ত্র শক্তিশালী হবে। আদারওয়াইজ আমি মনে করি যে শুধু একটা নির্বাচন হয়ে গেলেই গণতন্ত্র আপনার শক্তিশালী আপনার ভিত পায় না। এটাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করার ব্যাপার, এটাকে ধারণ করার ব্যাপার। আমরা তো আমাদের কনস্টিটিউশনে তো অনেক কথা লেখা আছে, আমরা কি সেই কনস্টিটিউশনের গত 16-17 বছরে সেটা দেখেছি? সেটা তো টোটালি ভায়োলেটেড হয়েছে। তো কাজেই লেখা অনেক কিছু থাকে, আইন থাকে, সংস্কার করা হয়, কিন্তু আমরা সেটা প্রার্থী হিসাবে, আমরা যারা প্রতিনিধি হিসাবে নির্বাচিত হতে চাই, আমরা যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছে, আমরা সেটাকে কতটুকু ধারণ করি, শুধু লেখা থাকলেই হবে না। আমি মনে করি যে সেটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমরা তো কখনো হারতে চাই না, অনেক সময় হারার মানসিকতা থাকতে হবে, জয়ের মানসিকতা যেমন থাকতে হবে, হারার মানসিকতা থাকতে হবে। তাহলে কামালউদ্দিন সবুজ ভাই, আপনি কি এটা মনে করেন কিনা যে রাজনৈতিক দলগুলোর আস্থা, বিশেষ করে সরকারের উপর রাজনৈতিক দলগুলোর আস্থা এবং জনগণের আস্থার মধ্যে কি কোনো পার্থক্য আপনি দেখতে পান কিনা? আসবো এই প্রসঙ্গে আপনার কাছে, তবে তার আগে অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনার কাছে একই প্রশ্ন, যে 24শে গণ অভ্যুত্থানের পরে আসলে স্থানীয় সরকার নির্বাচন কি সেই জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রথম পরীক্ষা হবে কিনা এই সরকারের জন্য, আপনি কি মনে করেন? সেটা হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটাও একটি বিষয়। তার কারণ হচ্ছে 24-এর অভ্যুত্থানের চেতনা আমাদের আমাদের রাজনীতি বিশেষ কন্ট্রিবিউট করেছে, সত্যিকারের কথা। কারণ 24-এর ছাত্র জনতা যে বিশাল অভ্যুত্থান, আর বিশেষ করে উইমেন পার্টিসিপেশন যেভাবে হয়েছে, আমার মনে হয় যে কনসাসনেসটা অনেক ডেভেলপ করেছে আমার দেশে, এবং সেটা হচ্ছে যে এই সরকারের জন্য একটি চ্যালেঞ্জও কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। যদি দেখেন সঠিকভাবে সুন্দরভাবে নির্বাচনগুলি পরিচালিত না করতে পারে, শুধু আপনার সৎ নেতৃত্ব যদি তৈরি করতে না পারে, এবং আপনার যে কাজগুলো আছে প্রকৃতপক্ষে সরকারের উচিত হবে শাসন করা না, দায়িত্ব পালন করা। অর্থাৎ সরকার, যেমন আমার দেশে সবসময় মোরা বলে 5 বছরের জন্য আমি শাসন ক্ষমতা এসেছি, আসলে কিন্তু গণতন্ত্র এটা না। আমি 5 বছরের জন্য একটি দায়িত্ব পালন করতে এসেছি। অর্থাৎ জনতা আমাকে ভোট দিয়েছে, ওই যে নির্বাচনী ইস্তেহারে কমিটমেন্ট করা, অঙ্গীকার করা, দাবিগুলো যেগুলি পূরণ করবে, আমি দায়িত্বে গেলে এগুলি পালন করব, সেই দায়িত্বগুলি পালন করার পরে আবার 5 বছর পরে আমি যাব ভোটারদের নিকট কি যেন আমি সঠিক পালন করেছি না। এটাকেই বলা হয় জবাবদিহিতা। এই জবাবদিহিতা সাধারণত একজন লোকাল লেভেল থেকে তৈরি হয়ে আসতে হবে, তাহলে আমার দেশের রাজনীতিটা গণতন্ত্রের গুণগত পরিবর্তন হবে, যেটি কিন্তু 24-এর অভ্যুত্থানে আমাদের শিখিয়েছে। 24-এর অভ্যুত্থান থেকে মোটামুটি ডক্টর নুরুল আমিন, আমরা একটা বিষয়ে যদি আসতে চাই মোটা দাগে, যে জনগণ কি চায়? জনগণ আসলে চায় যে আমার এলাকার সমস্যাগুলো আমার নির্বাচিত চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর ইনারা সমাধান করতে পারবেন কিনা, সেই জায়গাটি থেকে আসলে আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? জনগণ 24-এ শুধু এটাও চায় না, শুধু 24 কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে। সেখানে হ্যাঁ শিখিয়েছে, আবার 24 কিন্তু শিখিয়েছে যে আমরা সৎ নেতৃত্ব
তা পালন করবে সেখানে, অর্থাৎ যিনি দায়িত্বটা পালন করবেন তিনি যেন সৎ হয়। আমার দেশে দেখেন এই যে প্রায় আমরা দেখবো সে স্বাধীনের পর থেকে এই পর্যন্ত শুরু করে আমরা দেখব কতজন নেতা আমরা সৎ পেয়েছি। আমার দেশে কি আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে পেয়েছি, অথবা অন্যান্য নেতার মতো পেয়েছি? জিয়াউর রহমান সাহেবের মতো তো আমরা পাইনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, তার মতো পাচ্ছি না। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন আওয়ামী লীগের সভাপতি, তখন কিন্তু আওয়ামী লীগ পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী। ওই সময় কিন্তু ধানমন্ডি প্লট বরাদ্দ হয়েছিল। মাওলানা ভাসানীকে 2 বিঘা জমির একটি প্লট নিয়ে গিয়েছিলেন বি চৌধুরী সাহেবের পিতা, জাস্ট তখন তিনি ওয়ার্কস মিনিস্টার ছিলেন। মাওলানা ভাসানী খেপে গিয়ে বলছিলেন, এতদিন মুসলিম লীগ চুরি করছে আর আওয়ামী লীগ এখন তোমার ভাগ বাটা করবার দুর্নীতি করে, মাওলানা ভাসানীর দিকে 2 বিঘার একটা প্লট দিয়ে তুমি জায়েজ করতেছো দুর্নীতি। অর্থাৎ এই যে একটা নেতা দেখবেন ঢাকা শহরে তার 1 ইঞ্চি পরিমাণ জমি নেই, ইভেন জিয়াউর রহমান সাহেবের 1 ইঞ্চি পরিমাণ জমি নেই। এই নেতৃত্ব কিন্তু গড়ে উঠে কোথা থেকে? ওই জনগণের সাথে মিশে, জনগণের আকাঙ্ক্ষা থেকে এটা তৈরি হয়। এটাই কিন্তু গণতন্ত্রের আসল বিষয় হচ্ছে। গণতন্ত্র যেমন সৎ নেতৃত্ব তৈরি করবে, এবং গণগত হচ্ছে গুণগত পরিবর্তন আনতে হবে, পরিমাণগত না। অধিক সংখ্যক লোকের অধিক পরিমাণ আমার সুখ দিতে হবে, কিন্তু আমার ওই ক্ষেত্রে একজন ব্যক্তি যদি তার সুন্দর কথা বলে, কোটি কোটি মানুষের কল্যাণের কোনো মত প্রকাশ করে থাকে, ওই মতকে তার গুরুত্ব দিতে হবে গণতন্ত্র। এটাকেই বলা হয় গুণগত পরিবর্তন গণতন্ত্রে আনতে হবে, যেটা আমার দেশে কিন্তু এখনো আনতে পারে না। কেন? ওই সংখ্যাগরিষ্ঠ লোক যা বলবে, হ্যাঁ সেটা হবে, কিন্তু সাথে সাথে আমায় দেখতে হবে তার মধ্যে ভালো ভালো সিদ্ধান্তগুলো কোনগুলো। এইগুলো কিন্তু আমাকে লোকাল লেভেল থেকে তৈরি করতে হবে। আমি যদি লোকাল লেভেলে একটু ভালো নেতা তৈরি করি, ওই লোকাল লেভেলের লিডারাই দেখবেন একদিন আস্তে 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 মেম্বার অফ দ্য পার্লামেন্ট হবে, সেখান থেকে মন্ত্রিত্ব গ্রহণ করবে। হ্যাঁ, ফলশ্রুতিতে আমার দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে। আচ্ছা, মোটামুটি যোগ্য প্রার্থী নির্বাচনের সুযোগ তৈরির জন্য আসলে সরকারকে কিভাবে কাজ করা উচিত, এই প্রসঙ্গে আসবো আপনার কাছে অধ্যাপক ডক্টর নুরুল আমিন। এই পর্যায়ে কামালউদ্দিন সবুজ ভাই, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, সাথে কামালউদ্দিন সবুজ ভাইয়ের কথাও যুক্ত করতে চাই, যে উনি যেটি বললেন যে সৎ নেতৃত্ব কিংবা যোগ্য নেতৃত্ব আসলে কিভাবে আসবে, এবং সেই সাথে বর্তমান সরকারের উপর রাজনৈতিক দলগুলোর যে আস্থা রয়েছে এবং জনগণের যে আস্থা রয়েছে, এই আস্থার মধ্যে তো নিশ্চয়ই ডেফিনেটলি কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্য আসলে সরকার কেমন বুঝছে বলে আপনার মনে হয়? পার্থক্যটা ওই জায়গার মধ্যে নির্ণীত হবে। সেটা হচ্ছে যে যারা রাজনীতি করেন তারা তো জনগণকে নিয়ে রাজনীতি করেন। সেই যে জনগণ থেকে তো আপনি রাজনৈতিক দলগুলোকে আলাদা করতে পারবেন না। তাদের ক্ষমতার উৎস তো জনগণই। তো এর সব জনগণ যে কোনো না কোনো রাজনৈতিক দল সমর্থন করে তাও না, এর বাইরেও থাকে যারা রাজনৈতিক দলগুলির কর্মকাণ্ড দেখে, তাদের বিহেভিয়ার দেখে, তাদের নানা দেশ পরিচালনার ক্ষেত্রগুলো দেখে, সেইভাবে তারা আপনার অনেক সময় সিদ্ধান্তগুলো নেয়। তো কাজেই জনগণের যেই বিষয়টা আপনি বললেন যে রাজনৈতিক দলগুলো জনগণের আশা আকাঙ্ক্ষা, যেটা আমরা সবসময় বলি, সেটাকে অত্যন্ত নিখুঁতভাবে এবং নিরপেক্ষভাবে কিন্তু আপনার সেটাকে ইভ্যালুয়েট করতে হবে, নাহলে ওই জায়গাটা ভুল হয়ে যাবে। একটা তো দলীয় ব্যাপার তো থাকেই, দলীয় ফরম্যাটে থেকেও কিন্তু আপনি জনগণের যে আশা আকাঙ্ক্ষার যদি পরিবর্তন হয়, জনগণ আজকে যে জিনিসটা ভাবছে 5 বছর পরে সেটা নাও ভাবতে পারে, নতুন প্রেক্ষাপটে নতুন ভাবনা আসতে পারে। সেই জিনিসগুলি সবসময়, এটা পৃথিবীর সব দেশে আছে, বাংলাদেশেও এটা শুরু হয়েছে, যে নতুন প্রেক্ষাপটে নতুন বাস্তবতায় মানুষের যে চাওয়া পাওয়া চেঞ্জ হয়ে যায়, মানুষের যে আপনার আকাঙ্ক্ষার ব্যাপ্তি ঘটে, সেই জায়গাগুলোতে অ্যাডজাস্ট করা দরকার আছে। তখনই জনগণের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর যে প্রশ্নটা আপনি বারবার করছেন, যে কোনো ফারাক হবে কিনা, ফারাকটা তখনই হবে না যদি জনগণকে অনেক বেশি লিড করতে পারে এবং সেই জিনিসগুলি তাদের রাজনীতির মধ্যে অ্যাকোমোডেট করে ফেলতে পারে, এবং তাহলে তো অ্যাকোমোডেটেড হয়েই গেল। আর অ্যাকোমোডেট করতে না পারলে সেখানে আপনার ফারাকটা থেকে যায় বা বেড়ে যায়। এখানেই তো গণতন্ত্রের আপনার সৌন্দর্য। আরেকটা হচ্ছে যে গণতন্ত্রের কথা আমরা যে সবসময় বলি এবং লিখি, সবসময় বলি,
গণতন্ত্র শুধু তো আসলে একটা মুখে সবসময় বলতে থাকলাম, বলি, সেটা তো ঠিক আছে, এবং বইয়ে লেখা আছে, আমরা পড়ি, সবই ঠিক আছে, কিন্তু এটা তো যারা রাজনীতি করেন বা যারা বিভিন্ন গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকার কথা, তাদেরকে এটা প্রতিদিনই প্রতিক্ষণে কিন্তু পরিচর্যা করার বিষয় আছে। আর একটা কথা হচ্ছে যে শুধু সেটাই নয়, যে ব্যক্তি বা যারা এই জিনিসগুলি গণতান্ত্রিক পরিচর্যাগুলি করেন, গণতান্ত্রিক প্র্যাকটিসগুলি করেন, তাদেরকে বিবেক দ্বারা তাড়িত হওয়া উচিত। কারণ সংবিধান বলি, আমি আইন বলি, যত কিছুই বলি না কেন, যদি আমার বিবেককে যদি আমি আপনার সত্যিকার অর্থে মানে একটা মানে ন্যায়পরায়ণতার দিকে নিয়ে নিতে না পারি, আমরা যদি একটা সত্যিকারের মানবিক দিকে বিবেচনা করতে না পারি, তাহলে গণতন্ত্রের কথা শুধু মুখে বললে হবে না। এটাকে বাস্তবায়িত করতে হলে, এটাকে সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে হলে, মানুষের যে কল্যাণের জন্য যে গণতন্ত্রের কথা বলে সেটাকে বাস্তবায়িত করতে হলে আমার মনে হয় মানুষের বিবেক অত্যন্ত একটা বড় ব্যাপার। যেখানে সততা থাকবে, সেখানে মানুষকে সার্ভ করার জন্য তাদের আকুল মানে আকুতি থাকবে। তো এই জিনিসগুলি দরকার, যেগুলোর আমরা মাঝে মাঝে ব্যত্যয় দেখি। তো আমরা চাইবো যে 24-এর পরে যে নতুন যে আমরা সূচনা হয়েছে, এই জায়গাগুলো শুরু হয়েছে, এবং সেখানের মধ্যে দিয়েই ভালো আমি যেটা বারবারই বলছিলাম যে ভালো লিডারশিপকে বেছে নেওয়া, যোগ্যকে বেছে নেওয়া, সেটা যদি দলীয় লোকও হয় কোনো অসুবিধা নাই, তাদের মধ্যে থেকে ভালো লোকটা বেছে নিবে। যদি দলীয় লোক না হয়, একজন যদি নিরপেক্ষভাবে দাঁড়ায়, সেটার মধ্যে যদি ভালো লিডারশিপ কোয়ালিটি থাকে, সততা থাকে, মানুষকে সার্ভ করার সেরকম মেন্টালিটি থাকে, তাকেও বেছে নিতে পারে। এভাবেই কিন্তু লিডারশিপগুলি গড়ে ওঠে এবং সত্যিকার অর্থে মানুষের। এবং পাশাপাশি আপনি যেটা বলেন, অতীতের ব্যত্যয় থেকে আসলে এই সরকার কি শিক্ষা নিতে পারে, এটি নিয়েও আলোচনা করতে চাই, তবে একটি বিরতির পরে। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আজকে আমরা কথা বলছি যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে অধ্যাপক ডক্টর নুরুল আমিন আপনার কাছে জানতে চাই, এবং প্রশ্ন রেখে গিয়েছিলাম যে যোগ্য প্রার্থী নির্বাচনের সুযোগ তৈরি করার জন্য সরকারকে আসলে কিভাবে তৎপর হওয়া উচিত বা তৎপরতা দেখাতে হবে বলে আপনি মনে করেন? এটা আপনার সাধারণত নির্বাচন প্রক্রিয়ায় আপনার জাস্ট গ্রাসরুট লেভেলে কর্মীদের তার নেতা তৈরি করার সুযোগ করে দিতে হবে। অর্থাৎ উপর থেকে আমার মনে হয় ক্যান্ডিডেটকে নির্ধারিত না করে দিয়ে, বিশেষ করে যারা তৃণমূল পর্যায় থেকে তৈরি করবে, কে মেম্বার দাঁড়াবে, কে চেয়ারম্যানে নমিনেশন, হয়তো বা 3-4 জন করে তারা জাস্ট নমিনেশনটা দিয়ে দেবে। সেখান থেকে উচ্চ পর্যায় থেকে এক একটা পর্যায় থেকে করে সিদ্ধান্তগুলি নিলে ভালো হয়। যদিও বলা হচ্ছে আমরা প্রতীকের মাধ্যমে করবো না, দলীয় মাধ্যমে করবো না, কিন্তু দেখা যাবে প্রতিটি পার্টি পরোক্ষভাবে তারা সাধারণত তাদের ক্যান্ডিডেট দিতে চাবেন তাদের দলের প্রতি আস্থা আছে এবং তাদের দলের ভিত্তিকে শক্তিশালী করার জন্য। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হঠাৎ করে তো পরিবর্তন একদম বিশাল পরিবর্তন করা যায় না। সেই ক্ষেত্রে আমার মনে হয় জাস্ট ওই লিডারশিপটা তৈরি করার জন্য, গ্রো করার জন্য, আর অ্যাট দ্য সেম টাইম ওই নেতা তখন জবাবদিহি বেশি থাকবে তার লোকালের প্রতি, লোকালের কর্মকাণ্ডের প্রতি, ওই কর্মীদের প্রতি, এবং বিশেষ করে যেই সমস্ত উপর ভিত্তি করে তাকে নমিনেশনটি দেওয়া হবে ওটাকে তিনি দায়িত্ব পালন করতে চাবেন। ফলশ্রুতিতে এই বিষয়গুলি করে মনে রাখেন, পার্টি থেকে যদি যদিও বলে দেবো না, আসলে কিন্তু দেওয়া হবে। তো ফলশ্রুতি এটা ভালো হবে কেন, তাহলে ওই যে গুণগত পরিবর্তন আসবে, ভালো ক্যান্ডিডেট দেওয়া হবে, শিক্ষিত ক্যান্ডিডেটকে দেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন একটা অ্যাটেম্প নিয়েছিলেন যে হয়তোবা আপনার চেয়ারম্যানকে গ্রাজুয়েট হতে হবে, মেম্বারদের এসএসসি পাস পর্যন্ত। সেখানে আবার প্রশ্ন দেখা দেবে যে আমার পার্লামেন্টে তো মেম্বাররা তখন বলবে যে মাস্টার্স ডিগ্রি পাস লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, প্রশ্ন উঠবে। তো সেই ক্ষেত্রে তো তাড়াতাড়ি এটা পারবে না। আমার মনে হয় তবুও উচিত হবে জাস্ট যদি দল থেকে পরোক্ষভাবে কোনো ক্যান্ডিডেট দেওয়া হয়, সেখানে দেওয়া উচিত হবে আর শিক্ষিত আছে কিনা, তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে হবে, এবং সে যদি শিক্ষিত না হয় প্রকৃতপক্ষে, তাহলে তার
কর্তব্যগুলো পালন করতে পারে না। যেমন করে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, হাজার বছর যাবৎ কিন্তু সারা পৃথিবীতে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছিল এতদিন ক্ষমতা পায়নি। কেননা একটি প্রবাদ আছে যে যতদিন যাবৎ বলা হচ্ছে নারীর ক্ষমতায়ন দেওয়া উচিত, একটা শামুকও যদি সারা পৃথিবী ঘুরতে যেত তাহলে এতদিন ঘুরে আসতে পারতো, কিন্তু নারী পারে না। কখন পারলো? যখন ওই যে উইমেন এডুকেশনের প্রতি গুরুত্ব দিল, সাথে সাথে দেখবেন নারীরা কিন্তু তার কর্তব্য পালনে অগ্রসর হলো। আজকে দেখেন নারীরা 24 অভ্যুত্থানকে বিশেষ ভূমিকা পালন করেছে। আমি তো আমার শ্রেণীকক্ষে বলি, পৃথিবীর এমন কোনো বিপ্লব অথবা অভ্যুত্থানে এত নারী অংশগ্রহণ করে নাই যত অংশগ্রহণ করেছে 24 অভ্যুত্থানে। কি জন্য? ওই যে তার ক্ষমতায়ন কি হয়েছে, যে আমার একটা পুরুষ যদি এটা পারে আমি পারবো না কেন? সে শিক্ষিত, আমি শিক্ষিত, আমি আমার কর্তব্য পালন করতে পারবো। সেই ক্ষেত্রে আমার মনে হয় ক্যান্ডিডেটগুলি যেন শিক্ষিত হয়, এই দিকে গুরুত্ব দিতে হবে, এবং সৎ যেন হয় এবং দায়িত্বপরায়ণ যেন হয়। আর তার পার্টির প্রতি যদি বলে দেব না, তো তার পার্টির প্রতি যেন আনুগত্য প্রকাশ করে, এটাও দিতে হবে। তবে নির্বাচনটা যেন এমনভাবে দলীয়করণ করা না হয় যেখানে দেখা যাবে পরে একটি প্রশ্নবোধক নির্বাচনটি হয়। এটা যেন না এবং হয়। সেই সাথে আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে আসলে অতীতে যেই ভুলগুলো হয়েছে বা অতীতের ব্যত্যয়ের কথা যদি আমরা বলি, এবং সেই সাথে 24-এর গণ অভ্যুত্থান যেই প্রেক্ষাপটে হয়েছিল, সবকিছু মিলিয়ে যদি ধরি, তাহলে হচ্ছে সরকারের অবস্থানকে আপনি এখন বর্তমানে কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো মনে করি এই সরকার 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে অত্যন্ত মূল্য দেয়, এবং আমার মনে হয় ওই দিকে লক্ষ্য রেখে তিনি যে সংশোধনীগুলি আনবেন, এটা অত্যন্ত আমার মনে হয় সজাগ আছে বর্তমান প্রাইম মিনিস্টার। তার কারণ হচ্ছে ওই 24-এর অভ্যুত্থানের আগেই কিন্তু বিএনপি থেকে তার সমমনা দলগুলো নিয়ে 31টি দফা প্রণয়ন করেছিলেন। ওই 31 দফার মধ্যে যে বিশেষ সংস্কারের যে দিকগুলো আছে, ওগুলি যদি আপনার বাস্তবায়িত করে তাহলে দেখা যাবে গণতন্ত্রের গুণগত পরিবর্তন আসছে। আমার মনে হয় তারেক রহমান সাহেব অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার সাহেব ওদিকে ওয়াকিফা, এবং সেই দিকে তিনি বারবার বলতেছেন যে 24-এর অভ্যুত্থানের যে স্পিরিটটা, এটাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব, এবং কনস্টিটিউশনে আমরা সংশোধনীগুলি এনে ওদিকে আমরা যাব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় 24 আমাদের একটি অহংকার, যে অহংকারটি প্রকৃতপক্ষে আমাদের ভবিষ্যৎকে আরও জাগ্রত করে তুলবে এবং ভবিষ্যতের গণতন্ত্রকে শক্তিশালী করবে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর নুরুল আমিন। এ পর্যায়ে কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে জানতে চাই যে অতীতের ব্যত্যয় থেকে শিক্ষা নেওয়ার কি আছে, এটি বলে গিয়েছিলাম, এবং তার সাথে যদি এলজিআরডি মন্ত্রীর বক্তব্য কোট আনকোট করে আমি যদি বলি, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। 2008 থেকে 2024 সাল পর্যন্ত 4টি নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। দীর্ঘদিন পর 2026 সালের নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার কাজ করছে। আপনি এই বক্তব্যকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? এবং সেই সাথে যদি আমরা প্রশ্নটি এভাবে করতে চাই, এখনও তো সময় রয়েছে, স্থানীয় সরকার নির্বাচন যদি সময় মতো না হয়, সেক্ষেত্রে জনগণের আস্থায় কী ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে 2008 থেকে 2024 পর্যন্ত যে গণঅভ্যুত্থান হলো, এর আগ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে এগুলো কোনো নির্বাচনই হয় না, কারণ এখানে মানুষের কোনো পার্টিসিপেশন ছিল না। টোটালি একটা একদলীয় নির্বাচন হয়েছে, এবং একদলীয় নির্বাচনই শুধু নয়, এটা একটা রাষ্ট্রীয় আপনার মানে এক ধরনের সন্ত্রাসের মাধ্যমে আপনার সব কিছুকে কুক্ষিগত করে রাখা হয়েছিল। রাজনীতিকে যেরকম কুক্ষিগত একদলীয় করে ফেলা হয়েছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেও একদলীয় করে ফেলা হয়েছিল। কাজেই 24-এর যে আপনি স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রী যে কথা বলেছেন, যে উদাহরণ দিলেন, উনি সঠিকভাবে বলেছেন। কারণ তখন তো কোনো গণতন্ত্রের লেশ মাত্রই ছিল না, কারণ বিরোধী দলের কোনো ভয়েস শোনা গেলেও আপনার সেটার জন্য তাদের অনেক মূল্য দিতে হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের প্রাণ দিতে হয়েছে, আপনার মানুষকে হত্যা করা হয়েছে, বিভিন্ন মতের মানুষকে জেলে পুড়ে দেওয়া হয়েছে, অনেককে দেশ ত্যাগ করতে হয়েছে। সে ইতিহাস আমরা জানি। অর্থনীতির ক্ষেত্রে লুটপাটের কাহিনী আমরা জানি। প্রত্যেকটা জায়গায় এতটাই ক্ষত সৃষ্টি হয়েছে, সেই ক্ষত থেকে আমরা উঠে আরও কতদিন লাগবে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যাত্রাটা শুরু হয়েছে। আপনি যে কথাটা বললেন যে এই যে কতটুকু প্রভাব রাখবে, যদি এই যে 2008 থেকে 2024-এর মধ্যে যেই নির্বাচনের নামে যেই
মানে প্রহসনগুলি হয়েছে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তো 2026-এ যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হয়েছে। আমরা তো চাইবো যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকুক। একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সব ঠিক হয়ে যাবে তা না, কিন্তু এই যে যাত্রা শুরু হলো, আমরা চাইবো যে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি চালু থাকে। এই যে আপনার এখন যেহেতু আমরা মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আছি, 5 বছর পর পর যে নির্বাচন হওয়ার কথা সেটা যদি চালু থাকে, স্থানীয় সরকার যে নির্বাচনের কথা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনটা ডেফিনেটলি, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা জাতীয় রাজনীতিতে তো প্রভাব ফেলবে। কারণ আপনি যদি সরকার যদি এবং রাজনৈতিক দলগুলি, শুধু সরকার কেন, রাজনৈতিক দলগুলোর এখানে বড় ধরনের ভূমিকা রয়েছে, সবাই মিলে যদি স্থানীয় সরকার নির্বাচনটাকে সত্যিকার অর্থে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে, তাহলে 24 যে হলো তার প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং 24-এর যে চেতনা তাকে ধারণ করার কথা, যে যারা বলছেন আমাদের রাজনৈতিক, সেটাকেই ধারণ করা হবে, সেটারই প্রতিফলন ঘটবে। কাজেই প্রত্যেকটা নির্বাচনকে আপনার মানুষকে যাতে ভয়ভীতির মধ্যে না থাকতে হয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, মানুষ যাতে তার মতো করে সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করতে পারে, সেই ধরনের একটা পরিবেশকে নিশ্চিত করতে হবে। তাহলেই তো 24 মানে 24-কে যে আমরা শ্রদ্ধা করি, 24 যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা অন্যতম টার্নিং পয়েন্ট, সেটার প্রতি আমরা যথাযথ মূল্যায়ন করলাম এবং সেটাকে আমরা মনে রাখলাম এবং সেটাকে কেন্দ্র করে আমরা দেশকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে গেলাম। কিন্তু আমরা যেই বারবারই আমি একটা কথা বলার চেষ্টা করছি যে প্রতিটি স্তরে জনপ্রতিনিধিদের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হয়, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। সেজন্য আমি বলবো প্রত্যেকটা নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং জনগণ, আপনি যে আইন মনে করেন, আমরা জানি যে আমরা অতীত ইতিহাস যদি দেখি, আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি হাঙ্গামা হয়, সবচেয়ে বেশি আপনার মানুষ মারা যায় অতীতে। আমরা এই জিনিসটা চাইবো না, যেহেতু আমাদের অতীত নিকটে একটা উদাহরণ আছে যে আমরা এমন একটা জাতীয় নির্বাচন করতে পেরেছি যেখানে কোনো লোক মারা যায় নাই, যেখানে শান্তিপূর্ণভাবে এই মডেলটা, এই উদাহরণটা যদি আমরা ফলো করতে পারি, যে আমরা হার জিত যাই হোক আমরা কোনো সংঘর্ষে লিপ্ত হব না, আমরা কোনো আপনার অবৈধ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হব না, আমরা কোনো কালো টাকার কাছে পরাজিত হব না। বলতে গেলে হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থার প্রতি কাঠামোগত সংস্কারের যে প্রয়োজন আছে, এদিকে সরকার নিশ্চয়ই গুরুত্ব দেবে, সেটি আমরা প্রত্যাশা করতে পারি। সংস্কারের মধ্য দিয়ে আপনি তো ডেফিনেটলি কিছু জিনিস করবেন। আমি বলছি যে আমি আবার ওই জায়গায় ফিরে যেতে চাই, সংস্কার করবেন, সংবিধানে অনেক কিছু লেখা আছে সেটা মানার চেষ্টা করবেন, আইন আছে সেটা, কিন্তু আমি জনগণ হিসাবে বা আমি রাজনৈতিক দল হিসেবে, আমি দলের প্রার্থী হই বা নিরপেক্ষভাবে আমি প্রার্থী হিসাবে, আমার মননে মানুষে যদি এটা না থাকে যে আমি সত্যিই আমি সৎ থাকবো, সত্যিই আমি ভালো লিডারশিপ দিব, সত্যি আমি জনগণের পাশে থাকবো, এটা আমার মনে হয় নিজেকে যদি অতটুকু আত্মস্থ করতে না পারলে, আমার মনে হয় আস্তে আস্তে যে ভালো লিডারশিপের কথা বলছি, অনেক উদাহরণের কথা আসছে, সেই লিডারশিপগুলি তৈরি হওয়ার জন্য এটা খুবই দরকার। জি, অসংখ্য ধন্যবাদ কামাল উদ্দিন সবুজ এবং অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো দেশ সন্ধ্যার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।